এই পৃথিবী তাকেই বেশি সম্মান দেয় যার বেশি পাওয়ার আছে। তাই লয়াল হওয়ার আগে পাওয়ারফুলটা হয়ে নাও। পাওয়ারফুল মানে শক্তিশালী, যেটা তোমাকে হওয়া উচিত। প্রত্যেকটা পুরুষ বা প্রত্যেকটা মহিলারই পাওয়ারফুল, নিজেরকে একটা পাওয়ারফুল ইন্ডিপেন্ডেন্ট ভাবনা যেন থাকে। আমি জীবনে কিছু করব, জীবনের মধ্যে বড় কিছু করব। মাধ্যমিকের রেজাল্ট লাগবে, বার্থ সার্টিফিকেটের কাজে লাগবে, ডেট অফ বার্থ জানতে কাজে লাগবে, কিন্তু এই 11-12টাকে এমন শক্তিশালী ভাবে পড়ো যে তোমাকে যারা যারা অপমান করেছিল তাদের প্রত্যেকের চোখে আঙুল দিয়ে দেখাতে পারো যে এইটা আমার অকাত। প্রথম আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে সোর্স ডকুমেন্ট কি, ভাউচার কি, ট্রানজাকশন কি, ক্রেডিট ভাউচার কি, নন ক্রেডিট ভাউচার কি, সবকিছু পড়বো। শুধু পেন আর খাতা নিয়ে বসে যাবে। একটা কথা, ওই ওপরে কি করবে, এই ভিডিওটা ডাউনলোড করে নাও ইদার, নাই তুমি ল্যাপটপে দেখো, না তুমি অন্য কোথাও দেখো, কিন্তু ফোনের নোটিফিকেশনটাকে অফ রাখো, ডু নট ডিস্টার্ব মোডে করে। কারণ এখানে একটা টুক করে ইনস্টাগ্রামে নোটিফিকেশন আসবে আর তুমি আমাকে বন্ধ করে চলে যাবে ইনস্টাগ্রামে। তো এইটা ভালো, তুমি ওই নোটিফিকেশনটা অফ করে এই ক্লাসটা কন্টিনিউ করো পেন খাতা নিয়ে। ওই ভিডিও দেখলে হবে না, পেন খাতাটা নিয়ে এসো। আমি নয় 1 মিনিট ওয়েট করছি, কোনো ব্যাপার নাই ভাই, ওয়েট আমি করবো না, কারণ আমার ভিডিও কন্টিনিউ চলবে। তুমি নিয়ে এসো পজ করে। সোর্স ডকুমেন্ট কাকে বলা হয়? এইটা হচ্ছে যেরকম আমরা বাজারে গেলে দোকানে অনেক জিনিসপত্র কিনলি, আমি একটা কাস্টমার, আরো 10 জন কাস্টমার যাচ্ছে, 15 জন কাস্টমার যাচ্ছে, তো দোকানদার কি করে, সারা দিনের যে জিনিসপত্র সেল হলো সেটা একটা রাফ খাতায় লিখে রাখে যে আজকে এত টাকা এত টাকা এত টাকা, এই কাস্টমার এই নিল, এই কাস্টমার এই নিল, তো লিখে রাখে। ওটাকে বলা হয় সোর্স ডকুমেন্ট। ওটা আমাদের দোকানে দেখি, কিন্তু ওটা বড় কোম্পানিতে এটা একটা ফার্স্ট রেকর্ড করা হয় অ্যাবাউট ডিটেলস অফ দ্য বিজনেস ট্রানজাকশন। বিজনেসে কি কি চলছে, কি কি লেখা থাকে, ডেট, কবে নেওয়া হচ্ছে, কত টাকা নেওয়া হচ্ছে, কি কি নেওয়া হচ্ছে, কি টাইপের বিজনেস হচ্ছে, এর ভিত্তিতেই, এই সোর্স ডকুমেন্টের ভিত্তিতেই এন্ট্রি তৈরি করা হয়। এই এন্ট্রির ভিত্তিতে আমাদের ভাউচার বা তারপরে জার্নাল তৈরি করা হয়। এন্ট্রিটা প্রথম ধাপ কে আসে, উৎস কোথা থেকে, সোর্স ডকুমেন্ট। এই সোর্স ডকুমেন্টকে বাংলাতে কি বলে, হিসাব বিজ্ঞানের দলিল, হিসাব বিজ্ঞানের উৎস দলিল। এখানে তারিখ, টাকার মূল্য, কত টাকার লেনদেন হচ্ছে, সব যাবতীয় তথ্য লেখা থাকে। এরপরে আসবো আমাদের ক্যাশ মেমো। এই যে দোকানে গেলেই আমরা কথায় কথায় বলি, কাকু আমাকে একটা বিল দাও তো, কাকু আমাকে একটা বিল দাও তো, কাকু আমাকে একটা বিল দাও তো। এই বিল শব্দটা ভুল। আমরা এবারে যখনই যাব তখন বলবো ক্যাশ মেমো দাও তো কাকু একটা। তুমি যখন ক্যাশে কোনো জিনিসপত্র দোকান থেকে কিনে নেবে তখন তুমি কি চাইবে, ক্যাশ মেমো। তখন তুমি বিল চাইবে না। এই বিল শব্দটা খুব ভুল শব্দ। ক্যাশ মেমো, ক্যাশ মেমো কি, যখন কোনো ট্রেডার বিক্রি করে বা পারচেস করে তখন তাকে একটা খাতা বা একটা কাগজ দেওয়া হয়, সেই নামটা হচ্ছে ক্যাশ মেমো। সেখানে আইটেম, কোয়ান্টিটি, রেট, টোটাল কত টাকা হয়েছে, সেই সব কিছু যাবতীয় লেখা থাকে। তাহলে আমরা এখন আর গিয়ে বলবো না কাকু আমাকে একটা বিল দাও, কাকু আমাকে একটা ক্যাশ মেমো দাও, আঙ্কেল আমাকে একটা ক্যাশ মেমো দাও। ক্যাশ মেমো মানে যেখানে তুমি ক্যাশে জিনিসপত্র কেনার পরে ওই কাগজটা পাচ্ছ, যে রিসিপ্ট কপিটা পাচ্ছ। এবার তাহলে ইনভয়েস বা বিল শব্দটার কথা কি? বিল শব্দটার কথা হলো যখন তুমি জিনিসপত্র কিনছো বা বিক্রি করছো কিন্তু ধারে। when a trader sell goods on credit, he prepare sales invoice which contains the name of the party to whom goods are sold, the rate, quantity and the total amount of the sale. Original copy of the sale invoice is sent to the purchaser and duplicate is making record in our books of account. এটা হচ্ছে কি, এটা ইনভয়েস। আর বিল কি, যখন ট্রেডার পারচেজ করে গুডস অন ক্রেডিট, যখন ট্রেডার মানে ব্যবসাদার যখন তার মালিকের কাছে, ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা সাপ্লায়ার কাছে যখন জিনিসপত্র ধারে কেনে, আমি দোকানদার, আমি তো কারোর কাছ থেকে কিনছি, তো আমি যার কাছ থেকে কিনছি, ধারে কিনছি যার কাছ থেকে, তখন সে আমাকে কি দেবে, বিল দেবে। when a trader purchase goods on credit, he receive credit bill from the supplier. সাপ্লায়ার মানে দোকানদার যখন অন্য বড় দোকান থেকে জিনিসপত্র বালকে নিয়ে আসছে তখন সে কিভাবে বিল পাবে। কিন্তু যখন ওই দোকানদারটা, ছোট দোকানদারটা যখন কাস্টমারদেরকে বিক্রি করবে জিনিসপত্র ধারে, তখন সে কি দেবে, কাস্টমারদেরকে ইনভয়েস। কি দেবে, ইনভয়েস। এই দেখো। আর অরিজিনাল কপিটা কার কাছে রাখবে, কাস্টমারকে দিয়ে দেবে, আর ডুপ্লিকেটটা নিজের কাছে রাখবে। সেরকমই বিলটা হচ্ছে কার কাছে, বিল হচ্ছে আমি কোম্পানির মালিক, আমি আর অন্য কোম্পানির কাছ থেকে ধার নিয়েছি কিছু জিনিস, টাকা কিছু জিনিস বিক্রি করেছে আমাকে, আমি টাকা ধার নিয়েছি, বলছি ভাই পরে দেবো, তো ও আমায় কি দেবে, বিল দেবে। ক্রেডিট পারচেজ, এটা মনে রাখবে যে ক্রেডিট পারচেজ যখন করবে, ধারে কিনবে যখন, তখন হবে ভাই বিল, আর যখন ক্রেডিট সেল করবে কাস্টমারদেরকে তখন হবে ইনভয়েস। ইনভয়েস। এবারে আসবো রিসিট কপি। দেখো, when trader receive cash from customer, he use receipt containing the date, amount and name of the customer. The original copy কাস্টমারকে দেওয়া হয়, ডুপ্লিকেট কপিটা নিজেদের কাছে রাখা হয়। যখন কোনো জিনিস ট্রেডার ক্যাশ রিসিভ করবে কার কাছ থেকে, কাস্টমারের কাছ থেকে। বিক্রি করলাম ধরো 1 লাখ টাকা জিনিস, তো আমাকে 20,000 টাকা ক্যাশ দিল, 80,000 টাকা ধার নিয়ে নিল, তো 20,000 টাকার আমরা একটা রিসিপ্ট বের করবো। কি বের করবো, রিসিপ্ট। যেহেতু 1 লাখ টাকা আমি বিক্রি করেছি, তার মধ্যে আমাকে
20,000 টাকা দিল ক্যাশ আর 80,000 টাকা দিল, বললো ভাই পরে দেবো। 20,000 টাকা যে ক্যাশ দিল তার জন্য আমি কি বলতে চাইবো, একটা রিসিপ্ট কপি দাও, যেখানে আমি পেমেন্ট করেছি সেটা লেখা থাকবে, ওটাকে বলা হচ্ছে রিসিপ্ট কপি। যখন একজন ব্যবসায়ী কোনো গ্রাহকের কাছ থেকে নগদ অর্থ গ্রহণ করেন তখন তিনি একটি রসিদ প্রদান করেন যেখানে তারিখ, টাকার পরিমাণ এবং গ্রাহকের নাম উল্লেখ থাকে। রসিদের মূল্য কপিটি গ্রাহককে দেওয়া হয় এবং এর অনুলিপি হিসাবের বইয়ের নথিভুক্ত করার জন্য সংরক্ষণ করা হয়। এইভাবে যখনই আমরা কোনো অর্থের প্রদান করি তখন তাকে অর্থের প্রদান করি তার কাছে থেকে একটা রসিদ গ্রহণ করা হয়। তো এটা মনে রাখবে যে আমাদের রিসিপ্ট কপি কি, যে আমি যখন ক্যাশ রিসিভ করছি বা ক্যাশে বিক্রি করছি তখন ক্যাশের জন্য আমার একটা খাতা তৈরি করা হচ্ছে, সেই খাতার নাম হচ্ছে রিসিপ্ট কপি। সব থেকে বড় বিষয় এই ডেবিট নোট এবং ক্রেডিট নোট, যারা ট্যালি করে তারাও বুঝতে পারবে যে এই ডেবিট নোট আর ক্রেডিট নোটটা কতটা উপকার এবং কতটা এফিশিয়েন্ট তোমার লাগবে। এই ডেবিট নোট ক্রেডিট নোট বুঝতে গেলে তোমাকে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। এক্সাম্পলটা হচ্ছে এরকম যে একটা মানুষ যে ব্যবসা করছে, এ হচ্ছে ভাই বিজনেসম্যান। তো ভাই কিছু জিনিস এ স্টকে রেখেছে, কার কাছ থেকে কিনেছে এই স্টকটা? এই স্টকটা কিনেছে ও সাপ্লায়ারের কাছ থেকে। সাপ্লায়ার মানে যে যার কাছে বাল্ক কোয়ান্টিটিতে এইরকম জিনিসপত্র অনেক এরকম জিনিসপত্র অনেক আছে, বাল্ক কোয়ান্টিটিতে অনেক আছে। আর আরেকটা হয় কাস্টমার। কাস্টমার কি করে, এর কাছ থেকে এতগুলো প্রোডাক্ট আছে 6টা, তার মধ্যে একটা প্রোডাক্টও নিল। তো ভাই বিজনেসম্যান যখন সাপ্লায়ারের কাছে জিনিস নেয়, খুব ভালো কথা, সাপ্লায়ারের কাছে জিনিস নিচ্ছে, এবার বিজনেসম্যানেরও তো অনেক জিনিস পছন্দ নাই হতে পারে, বলে যে ভাই আমার এই দুটো আইটেম না আমার পছন্দ হচ্ছে না, আমি ভাই এটা নেবো না, ভাই তুমি ফেরত নিয়ে নাও। তাকে দিচ্ছে, সাপ্লায়ারকে দিয়ে দিচ্ছে ফেরত, না ভাই আমি নেবো না, নিতে পারবো না ভাই, আমার এই জিনিস পছন্দ হচ্ছে না, কাস্টমার কিনবে না, তুমি এই দুটো জিনিস ফেরত নিয়ে নাও। তখন এখানে একটা কাগজ ইস্যু করা হবে বা একটা ডকুমেন্ট ইস্যু করা হবে, সেটার নাম হচ্ছে ডেবিট নোট। কি নোট? ডেবিট নোট। যখন সাপ্লায়ারকে রিটার্ন করা হয়, বিজনেসম্যান যখন সাপ্লায়ারকে রিটার্ন করবে গুডস, তখন ডেবিট নোট হয়। এবার কাস্টমারও তো মনে হয় যে না দাদা এই ডিজাইনটা না আমার ঘরে ভালো লাগছে না, দেখছি ঘরে ম্যাচ করছে, ক্যাশ করছে, ডিজাইনটা অন্য দাও, কালারটা অন্য দাও, সেম ডিজাইনে অন্য কালার, অন্য কালারে সেম ডিজাইন, এরকম করে করে মাথা খারাপ করছে বিজনেসম্যানের। ভাই ঠিক আছে, তুমি যখন পছন্দ হচ্ছে না তুমি ফেরত দিয়ে দাও। তো কাস্টমার যখন ফেরত দিচ্ছে জিনিসটা, তখন এই দোকানদার একটা জিনিস ডকুমেন্ট ওর জন্য বানাচ্ছে, সেটার জন্য হচ্ছে ক্রেডিট নোট। বিজনেসম্যান যখন কাস্টমারদের জন্য কোনো ফেরত দেওয়া ডকুমেন্টস দেয়, সেটা হচ্ছে ক্রেডিট নোট। এরকম একটা মেয়ে আছে, মেয়েরা যেমন কেমন বাজার করতে গেলে কেমন কাই কিচিরমিচির করে, সরি আমার মেয়েও সাবস্ক্রাইবার্স আছে, ভুলে গেছিলাম। তো ধরো তোমরা বাজার করতে গেলে একটু খ্যাচখ্যাচানি করো, না এটা না ওটা না করে দোকানদার মাথা খারাপ করা, লাস্টে পছন্দ করে ঘরে নিয়ে যাও, তারপর ড্রেসটা পরো, না কালারটা ম্যাচ করছে, ক্যাশ করছে, পছন্দ নয় করে, তারপর দোকানদারকে ফেরত দাও। দোকানদার কি দেবে তোমাকে? একটা ক্রেডিট নোট। কি দেবে? ক্রেডিট নোট। কিন্তু বিজনেসম্যান যখন ফেরত দেবে তখন সাপ্লায়ার একটা কাগজ দেবে, সেই সাপ্লায়ার কি কাগজ দেবে? ডেবিট নোট। বাস এখানে দেখো ভালো করে, when we return goods to supplier we prepare a debit note and send it to the supplier, and with the return goods debit note is document which indicates the supplier's account is being debited। কি কি লেখা থাকে? ডেট, নেম, কতটা ফেরত দিচ্ছি না দিচ্ছি সব লেখা থাকে। ক্রেডিট নোট কি? when goods are received back from customer, কাস্টমারের কাছে যখন রিসিভ করছি তখন আমরা কি দিচ্ছি, বিজনেসম্যান কি দিচ্ছে না ক্রেডিট নোট ইস্যু করছে, is sent to him indicating that customer's account has been credited in our accounts। a duplicate copy of the credit note is written for the record purpose। ডুপ্লিকেট কপিটা কার কাছে রাখছে? নিজেদের কাছে। তাহলে আমি কি বললাম এটা দেখো ভালো করে, এই বিজনেসম্যানটা ভাই একটা দুটো ডকুমেন্ট তৈরি করতে পারে। ডেবিট নোট তৈরি করবে কখন? যখন সাপ্লায়ারকে ফেরত দেবে জিনিসপত্র। আর এই ক্রেডিট নোট তৈরি করবে কখন? যখন কাস্টমার জিনিসপত্র ফেরত দেবে। তো ডুপ্লিকেট গুলো নিজেদের কাছে রাখবে আর অরিজিনাল গুলোকে বাকি দুজনকে দিয়ে দেবে। অরিজিনালটা কাস্টমারকে দিয়ে দেবে আর এখানে অরিজিনালকে সাপ্লায়ারকে দিয়ে দেবে, আর কিছু না। এই হলো ডেবিট নোট ক্রেডিট নোট। চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা জায়গা ছেড়ে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও। এবার আসবো পে ইন স্লিপ। আমরা ব্যাংকে গেলে না সব সময় বলি, কাকা আমার ডিপোজিটের ফর্ম দাও না, স্যার আমাকে একটা ডিপোজিটের ফর্ম দেন না, স্যার আমাকে একটা ডিপোজিটের ফর্ম দেন না। ডিপোজিট নয় এটা, ডিপোজিটের ফর্ম বলে তার সঙ্গে সঙ্গে একটা অথেন্টিক কথা আছে, সেটা যে পে ইন স্লিপ। কি বলে এটাকে? পে ইন স্লিপ। যখন আমরা ব্যাংকে টাকা জমা দিতে যাই তখন আমরা ব্যাংকের লোকের কাছে বা স্যারগুলোর কাছে আমরা কি চাইবো? পে ইন স্লিপ দাও, যেখানে ফর্মে লিখবো আমার অ্যাকাউন্ট নাম্বার, আমার ডিটেলস, আমি কত টাকা ডিপোজিট করছি ওটা ইন রুপিজে সাইন করব, ওটাই কি বলা হয়? পে ইন স্লিপ। দিস ইজ এ ফর্ম অ্যাভেলেবল ফ্রম ব্যাংক and is used to deposit money in the bank. Each pay in slip is a counterfoil which is returned to the depositor, duly stamped and signed by the cashier of the bank। এটা সাইন করে দেখবে
যখনই ডিপোজিট করলো এরকম ঠাপ করে একটা মারলো সাইন, ওখানে কি হবে ভাই, তোমার অথরাইজ হয়ে গেল যে তুমি টাকাটা ব্যাংকে জমা পড়ে গেল। এবার যদি অন্য কেউ বলে না ভাই তো টাকা জমা পড়ে, এই দেখো আমার পে স্লিপ, পে ইন স্লিপটা দেখো, অর্ধেকটা ওদের কাছে রাখে ব্যাংকের লোকের কাছে, অর্ধেকটা তোমাকে দিয়ে দেয়, যাতে তোমার কাছে এভিডেন্স থাকে যে তুমি টাকা জমা দিয়েছো। এবারে চেক, চেক তো কে না জানো ভাই, চেক থাকে একজন বিআরআর লেখা থাকে, বিআরআর মানে তুমি যাকে পেমেন্ট করছো, আর এখানে লেখা থাকে কত টাকা রুপিস, কত রুপিস পেমেন্ট করতে চাও। এবার সে বলে না মেয়ের মা বাবা আসবে, আমার মেয়েকে ছেড়ে দাও, আমার মেয়েকে ছাড়লে তুমি, আমি এখানে 2 লিখে দিচ্ছি, তুমি যতগুলো শূন্য পারো লিখে দাও। আরে ভাই এটা কি রোল ভাই, সে আলাদাই সিনেমা হতো প্রথম যেটা। তোর রুপিস থাকে বিআরআর থাকে, মানে কাকে পেমেন্ট করা হচ্ছে, এখানে সাইন থাকে, যার চেক বই তার সাইন থাকে, এখানে উপরে অ্যাকাউন্ট নাম্বার থাকে যে কে চেকটা ইস্যু করছে, মানে কার চেক এটা, কাকে দেওয়া হবে, বিআরআর মানে কাকে দেওয়া হচ্ছে, এটা একটা ব্যাপার থাকে। তো চেক সবাই জানে আই থিঙ্ক। এবার আসবো ভাউচার। এই যে আমরা সোর্স ডকুমেন্ট করলাম, সোর্স ডকুমেন্টের পরের ধাপ হচ্ছে ভাউচার। ভাউচার ইজ অন দ্য বেসিস অফ সোর্স ডকুমেন্ট, ফার্স্ট অফ অল রেকর্ড অন ভাউচার। ভাউচার কার ভিত্তিতে হয়, সোর্স ডকুমেন্টের। প্রথম যেটা বললাম অন দ্য বেসিস অফ ভাউচার, ভাউচারের ভিত্তিতে বা জার্নাল তৈরি হয়। কি বললাম, প্রথমে হয় কি সোর্স ডকুমেন্ট, তারপরে হয় এন্ট্রি, তারপরে হয় ভাউচার, তারপরে হয় জার্নাল। এই জার্নালটাই তৈরি করা হয় কার ভিত্তিতে, ভাউচারের ভিত্তিতে। ভাউচার একটা আলাদা আলাদা ডকুমেন্টস তৈরি করে। ধরলাম সানু স্বর্ণকারকে আজকে 1 লাখ টাকা সেল করেছি, এর একটা রিসিপ্ট কপি, একটা কপি বা আমাদের কাগজ ডকুমেন্টস বেরোলো। অন্য রাকেশ শর্মাকে আমরা একটা পারচেস করেছি, তো ওর একটা ডকুমেন্টস বেরোলো, সবার আলাদা আলাদা করে ডকুমেন্টস বা ভাউচার বেরোবে। সেই ভাউচারের ভিত্তিতে আমাদের জার্নাল তৈরি করা হয়। তো ভাউচার রেকর্ডিং ইজ মেড ইন দ্য জার্নাল or the books of original entry. Vouchers are printed separately. আমি বললাম না আলাদা করে, সানুর জন্য আলাদা, রাকেশের জন্য আলাদা, সবার জন্য আলাদা, on their names. A separate voucher is prepared for each transaction. প্রত্যেকটা স্পেসিফিক ট্রানজাকশনের জন্য ভাউচার তৈরি করা হয়। ওখানে কি কন্ডিশন থাকে, কে ডেবিট হলো, কে ক্রেডিট হলো, এটা কে করে না অ্যাকাউন্টেন্ট। আগেরটা কিন্তু যে কোনো ক্লার্ক, লোয়ার ক্লাস ক্লার্ক করে দিতে পারতো সোর্স ডকুমেন্ট, কিন্তু এখানে অ্যাকাউন্টেন্ট ওই জিনিসটা করবে এবং ওটাতে সাইন করবে সিএ, অথরাইজড পারসন মানে যে সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এখানে সাইন করবে। এখানে সিরিয়াল নাম্বার লেখা থাকে সোর্স ডকুমেন্টের ভিত্তিতে। এইটাই হচ্ছে আমাদের ভাউচার। ভাউচারের বাংলাটা দেখে নাও, ভাউচার বাংলা হচ্ছে উৎস নথি, বা বাংলাতে এখানে ভাউচার বলেই। উৎস নথির ভিত্তিতে আমাদের বললাম এইমাত্র যে ভাউচার তৈরি করা হয়। প্রথমে ভাউচার লেনদেনের এন্ট্রি করা হয়, এরপরে সেই ভাউচারের ভিত্তিতে জার্নাল বা প্রাথমিক হিসাব বইয়ের এন্ট্রি বা বুকস অফ অরিজিনাল এন্ট্রি লিপিবদ্ধ করা হয়। এটা কিন্তু ভালো করে মনে রাখবে যে কার ভিত্তিতে জার্নাল হয়, এই প্রশ্নটা আসতে পারে। কার ভিত্তিতে জার্নাল হয়, ভাউচারের পরে হয় জার্নাল। ভাউচারের আগে হয় এন্ট্রি, তার আগে হয় তার আগে হয় সোর্স ডকুমেন্ট। সোর্স ডকুমেন্ট হচ্ছে প্রথম ধাপ, তারপরে এন্ট্রি, তারপর ভাউচার, তারপরে জার্নাল। এই জিনিসটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। এবার আসবো দেখো ভাউচার এবং সোর্স ডকুমেন্টের মধ্যে পার্থক্য। ইট ইজ সাপোর্টেড টু দা ভাউচার। সোর্স ডকুমেন্ট কাকে সাপোর্ট করছে, ভাউচারকে সাপোর্ট করছে। ভাউচার কার দ্বারা হচ্ছে, কার দ্বারা সাপোর্ট হচ্ছে, সোর্স ডকুমেন্ট মানে 2 ভাই, এ ওর দাদা ও ওর ভাই, আর কিছুই না। ইট ইজ নট প্রিপেয়ার টু রেকর্ড ট্রানজাকশন। এটা কিন্তু ট্রানজাকশন রেকর্ড করার জন্য হয় না, এটা একটা প্রাথমিক রেকর্ড করার জন্য হয়। আর ইট ইজ প্রিপেয়ার্ড ফর দ্য পারপোজ অফ রেকর্ডিং ট্রানজাকশন। এটা রেকর্ডিং ট্রানজাকশন করার জন্য হয়। ইট মেনটেন ফুল ডিটেলস অফ দ্য ট্রানজাকশন। এটাতে ফুল ডিটেলস থাকে, নেম, কোয়ান্টিটি, কোয়ালিটি, কি কি আছে, কবে হয়েছে না হয়েছে, প্রত্যেকটা ডেট। আর এখানে কি থাকে, কোনটা ডেবিট হবে, কোনটা ক্রেডিট হবে ভাউচারে। এবারে এইট ইজ এভিডেন্স অফ দ্য ট্রানজাকশন। এটা কিন্তু এভিডেন্স আর এটা কিন্তু ডকুমেন্ট। ভালো করে মনে রাখো, এটা এভিডেন্স, এটা ডকুমেন্ট। এবার আসবো দেখো ভাউচার কত ধরনের হয়। ভাউচার হয় 2 ধরনের, একটা হয় ক্যাশ ভাউচার, একটা হয় নন ক্যাশ ভাউচার। বলে দিই, ভাউচার হয় 2 রকমের, এক হয় ক্যাশ ভাউচার, একটা হয় নন ক্যাশ ভাউচার। দাদা ক্যাশ ভাউচারের মধ্যে কি কি পড়ে, ক্যাশ ভাউচারের মধ্যে ডেবিট ভাউচার পড়ে। দেখো ডেবিট ভাউচার, ডেবিট নোট আলাদা জিনিস কিন্তু, আর একটা পড়ে ক্রেডিট ভাউচার, ক্রেডিট ভাউচার। এবারে ক্যাশ ভাউচারের মধ্যে ডেবিট ভাউচার আর ক্রেডিট ভাউচার পড়ে, ভালো করে শুনবে। দেখো এখানে লেখা আছে ক্যাশ ভাউচার আর রেকর্ডেড ফর ক্যাশ ট্রানজাকশন। ক্যাশে লেনদেন হলে ক্যাশ ভাউচার নামেই শুনতে পাচ্ছ। নন ক্যাশ মানে যেখানে ক্যাশ হবে না, ধারে, সেটা হচ্ছে নন ক্যাশ ভাউচার। এবার ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। যখন কোনো ক্যাশ পেমেন্ট হবে, ক্যাশ পারচেস হবে, ক্যাশ পারচেস অফ ফিক্সড অ্যাসেটস হবে, যখন আমি কোনো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কিনবো, L&B ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ধরো কোনো প্ল্যান্ট কিনলাম, পারচেস করলাম, বা ওয়েজেস পেমেন্ট করলাম, পেমেন্টের জন্য বা পারচেসের জন্য আমরা যখন ক্যাশে পারচেস বা ক্যাশে পেমেন্ট করব কোনো জায়গায়, তখন আমরা কি দেবো, ডেবিট ভাউচার। কি দেবো, ডেবিট ভাউচার। ক্যাশ পেমেন্ট
বা ক্যাশ পারচেস করলে আমরা কি দেবো ভাই, ডেবিট ভাউচার। তাহলে এটা বুঝে গেলাম। ক্রেডিট ভাউচার কখন হবে, যখন ক্যাশ পাবো লোকের কাছে। কি পাবো, ক্যাশ পাবো। আগেবারে পেমেন্ট করছিলাম, এখানে ক্যাশ যদি পাই, ক্যাশ রিসিভ যদি করি, ক্যাশ রিসিভড বা ক্যাশ সেল যদি করি, বিক্রি করলে টাকা আসে, যদি টাকা আসে তাহলে হয় ভাই ক্রেডিট ভাউচার। আর যদি টাকাটা চলে যায়, আমি কোনো জিনিস কিনলাম, যদি চলে যায় টাকা, তাহলে ভাই ওইটা হবে কি, ডেবিট ভাউচার। ক্লিয়ার না? ক্লিয়ার না? ভাউচার দু টাইপের, ক্যাশ ভাউচারের মধ্যে দুটো জিনিস পড়ে, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। ডেবিট ভাউচার কাকে বলা হয়, যখন পেমেন্ট করব, পারচেস করব ক্যাশে, তখন কি বলা হয়, ডেবিট ভাউচার। যখন রিসিভ করব বা সেল করব, তখন ওটা হয় ক্রেডিট ভাউচার। এবার লাস্ট কথা হচ্ছে নন ক্যাশ ভাউচার। এই নন ক্যাশ ভাউচারটা কি, যখন আমি ক্রেডিট কথা হলো ধারে কিনতেও পারি, ধারে বিক্রিও করতে পারি, ধারে পেমেন্টও করতে পারি, ধার লোককে দিতেও পারি। ধারে যেখানেই ট্রানজাকশন হোক, পারচেস করুক বা সেল করুক, ধারে কিনুক বা বিচুক, ধারে কাউকে পেমেন্ট করুক বা কারোর কাছ থেকে রিসিভ করুক, ধারে যেটাই হোক না কেন, সেটা বলবে নন ক্যাশ ভাউচার বা ট্রান্সফার ভাউচার। যেরকম ক্রেডিট পারচেস, ক্রেডিট সেল, ক্রেডিট সেল অফ ইনভেস্টমেন্ট, যে কোনো জিনিস সোল্ড করা, এগুলো কি ডেপ্রিসিয়েশন করা, ব্যাড ডেট হয়ে যাওয়া, এগুলো কি নন ক্যাশ ভাউচার, যেগুলো ক্যাশের কোনো ট্রানজাকশন নেই, ক্যাশ আসবে না, ওটা শুধু নন ক্যাশ হবে।